আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 16 জানুয়ারি বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, দুইয়ের বেশি সন্তানের বাবা হলে তবেই মিলবে বুটের টিকিট, নয়া আইন চালুর ভাবনা চন্দ্রবাবুর। আর ছাড়াছাড়াই নেই, সীমান্তে অ্যাকশনে বিএসএফ, চূড়া হলো শটান গ্রেনেড, চলল গুলি। অভিনেতা সইফ আলী খানের উপর হামলা, হাসপাতালে ভর্তি, 2.5 ঘন্টা অস্ত্রোপচার শেষ, সইফের শরীর থেকে বার করা হলো ছুরির অংশ, গ্রেফতার 3। মুম্বাইয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আনন্দ দুবে, বিঁধলেন ফড়নবিস সরকারকে। 7 সকালে শিলচরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি। 19 জানুয়ারি শ্রীভূমি ছেড়ে কাঠিগোড়াতে যাচ্ছেন বিধায়ক কমলাক্ষ, কাঠিগোড়ায় ভাড়া বাড়িতে চলে যাচ্ছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, সমর্থকরা হতাশ। এবং সর্বশেষ খবরটি হলো, ডিলিমিটেশন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত ছাড়া হাইলাকান্দিতে পঞ্চায়েত ভোট হচ্ছে না, হাইকোর্টের রায়ে পরিষ্কার, বললেন বিধায়ক সুজাব। আদালতের পর্যবেক্ষণে নতুন করে ডিলিমিটেশনের আর্জি, গ্রুপ নিয়েও আইনি লড়াইয়ের হুমকি কাটলিচুড়ার বিধায়কের। এবারে শুনুন বিস্তারিত খবর। দুইয়ের বেশি সন্তান থাকলে তবেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে, এর কম হলে কোনোভাবেই তা সম্ভব নয়। যত দ্রুত সম্ভব বিষয়টি কার্যকর করার প্রতিশ্রুতি দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন, যাদের সন্তান কম তারা কোনোভাবেই পঞ্চায়েত, পৌরসভা ও পৌর নিগমের ভোটে প্রার্থী হতে পারবেন না। আগে এই রাজ্যে নিয়ম ছিল, যাদের 2 জনের বেশি সন্তান রয়েছে তারা আঞ্চলিক ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন না। মাস কয়েক আগে সেই নিয়ম চালু করে চন্দ্রবাবুর সরকার, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ফের নিজের পুরনো অবস্থানেই ফিরলেন টিডিপি প্রধান। তিরুপতিতে মকর সংক্রান্তির এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, আমাদের আগে একটা আইন ছিল, সেই আইন অনুসারে পঞ্চায়েত ও পুর নির্বাচনে লড়াই করার জন্য শুধুমাত্র তারাই সুযোগ পেতেন যাদের 2 বা তার থেকে কম সন্তান রয়েছে। কিন্তু আমি এখন বলছি, যাদের যাদের কম সন্তান রয়েছে তারা নির্বাচনে লড়তে পারবেন না। চন্দ্রবাবু আরো মনে করিয়ে দেন, আগামী দিনে আপনি তখনই পঞ্চায়েত প্রধান, পুর কাউন্সিলর অথবা মেয়র হতে পারবেন যদি আপনার 2-এর বেশি সন্তান থাকে। আমি দ্রুত ওই দ্বারা যোগ করব। যদিও বিষয়টি নিয়ে জলগুলা শুরু হলেও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বারবারই এই সন্তান জন্ম দেওয়ার বিষয়টিতে জোর দিয়েছিলেন। তিনি বলেন, তেলেগু জনতাকে আরো বেশি করে সন্তানের জন্ম দিতে হবে, তা না হলে যেভাবে বেশিরভাগ তেলুগু মানুষের বয়স বাড়ছে তাতে একটা সময় শুধুমাত্র বয়স্করাই অবশিষ্ট থাকবে। এর ফলে তেলুগু সমাজের বয়সজনিত ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকছে। অপরদিকে 7 সকালে শিলচরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শিলচর সদরঘাটের মিলন মন্দির বিবাহ ভবনের পিছনের একটি গুদাম ঘরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডটি সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গুদাম সহ একটি বাসগৃহ। আজ 7 সকালে শিলচর রংপুর চকেশ্বরী গুদাম সহ বাসগৃহে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন দেখে সঙ্গে সঙ্গে খবর দেন দমকল বাহিনীকে। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী 6টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। আগুনের লেলিহান কয়েক লক্ষ টাকার সামগ্রী ছাই করে দিয়েছে বলে জানা যায়। অপরদিকে আর ছাড়াছাড়ি নেই, সীমান্তে অ্যাকশনে বিএসএফ, চূড়া হলো শটান গ্রেনেড, চলল গুলি। সীমান্তে লাগাতার উস্কানি দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিএসএফ এর সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে। এই পরিস্থিতির মধ্যে এবার সীমান্তে চলল গুলি। ঘটনাটি ঘটেছে লালগুলা এবং ডমকলের মাঝে বিওপি 484-তে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তরফে জানা গিয়েছে, তারা পরপর 6 রাউন্ড গুলি চালিয়েছে। অভিযোগ, বুধবার রাতের বেলা 10 থেকে 12 জন অনুপ্রবেশকারী কাঁটাতার কেটে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। বহুবার তাদের বাধা দেন জওয়ানরা, কিন্তু কোনোভাবেই যেন কানে কথা ঢুকছিল না তাদের। জওয়ানরা একাধিকবার সতর্ক করলে ওই অনুপ্রবেশকারীরা ভিতরে ঢুকে আসার চেষ্টা করে। এই সময় জওয়ানরা শটান গ্রেনেড ছুড়ে। সেই সময় বাংলাদেশের দুষ্কৃতীরা ধারালো অস্ত্র দিয়ে জওয়ানদের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। তখনই জওয়ানরা আত্মরক্ষার স্বার্থে পরপর গুলি চালায়। তখনই অন্ধকার এবং কুয়াশার মধ্যে দুষ্কৃতীরা পালিয়ে যায় বাংলাদেশের ভূখণ্ডের দিকে। উল্লেখ্য, অনুপ্রবেশ আটকাতে সীমান্তে কাঁটাতার দিতে শুরু করেছেন জওয়ানরা, তবে বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে বিজিবি। প্রশ্ন উঠছে, নিজের ভূখণ্ডে কেন বিএসএফ কাঁটাতার দিতে পারবে না? শেষে জওয়ানদের সঙ্গে ভারতীয়রাও নামেন ময়দানে। অপরদিকে অভিনেতা সইফ আলী খান এক নৃশংস হামলার শিকার হয়েছেন। ভোর 4টা নাগাদ সইফ ও করিনাকপুর খানের বাড়িতে হানা দেয় দুষ্কৃতী। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সইফের উপর ছুরিকাঘাত করে তাকে গুরুতর আহত করে। ছুরির আঘাতে সইফের 6টি ক্ষত হয়েছে এবং তাকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।
এই মুহূর্তে তার কসমেটিক সার্জারি শেষ হয়েছে এবং শরীর থেকে চুরির বাঙ্গা অংশ বার করে আনা হয়েছে। ছুরিকাহত সৈফ আলী খানের অস্ত্রোপচার শেষ হলো মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, 2.5 ঘন্টা ধরে চলা এই অস্ত্রোপচারে ইতিমধ্যেই চিকিৎসকরা অভিনেতার শরীর থেকে চুরির অংশ বার করেছেন। সৈফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে অভিনেতার কসমেটিক সার্জারিও। সৈফের শরীর থেকে প্রায় 2-3 ইঞ্চির একটি ধারালো বস্তু বার করা গিয়েছে। চিকিৎসকরা মনে করছেন ওটা শরীরই বাঙ্গা অংশ। লীলাবতী হাসপাতালের তরফে আগেই জানানো হয় অভিনেতার শরীরে 6টি ক্ষত রয়েছে, এর মধ্যে 2টি ক্ষত গভীর বলে জানানো হয়। সৈফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম জানিয়েছেন, অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাড়িতে ঢুকেছিলেন এবং সৈফের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। বর্তমানে সৈফের চিকিৎসা চলছে এবং ঘটনার তদন্ত চলছে। পুলিশ এখন পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে। তবে যে ব্যক্তি সৈফকে ছুরিবিদ্ধ করেন তিনি ধরা পড়েছেন কিনা তা স্পষ্ট নয়। জানা গিয়েছে আটক হওয়া 3 জনই অভিনেতার বাড়িতে কাজ করেন। এই ঘটনার পর সৈফ আলী খান নিজেই তার অনুরাগীদের কাছে ধৈর্য ধরার অনুরোধ করেছেন। তার টিম জানিয়েছে, এই সময় সবাইকে মানসিক শক্তি বজায় রাখতে হবে এবং সকলকে আস্থা রাখতে হবে যে পুলিশ যথাযথ তদন্ত করছে। সৈফের শারীরিক অবস্থা এখন ভালো এবং হাসপাতালে চিকিৎসা চলছে। তার পেশাদারী জীবন এবং ব্যক্তিগত জীবন নিয়ে কোনো সমস্যা আসবে না বলে তিনি আশ্বস্ত করেছেন। অপরদিকে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে আক্রান্ত হয়েছেন অভিনেতা সৈফ আলী খান। সৈফের উপর প্রাণঘাতী হামলার প্রেক্ষিতে মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবিস সরকারের তীব্র সমালোচনা করলেন উদ্ধব ঠাকরে শিবিরের শিবসেনা নেতা আনন্দ দুবে। তিনি বলেছেন, যখন সেলিব্রিটি ও ভিআইপিরাই নিরাপদ নন তাহলে সাধারণ মানুষের কি হবে। আজ সকালে প্রয়াগরাজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনন্দ দুবে বলেছেন, এর আগে সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা ঘটেছে, বাবা সিদ্দিকী খুন হয়েছেন, এখন সৈফ আলী খানকে কূপ মারা হয়েছে। মুম্বাইয়ে কি কোনো আইন শৃঙ্খলা রয়েছে? দেবেন্দ্র ফডনবিসকে দায় নিতে হবে। এটি দুর্ভাগ্যজনক ঘটনা। অপরদিকে কাটিগড়ায় ভাড়া বাড়িতে চলে যাচ্ছেন বিধায়ক কমলাক্ষ, সমর্থকরা হতাশ। 19 জানুয়ারি শ্রীভূমি ছেড়ে কাটিগড়াতে যাচ্ছেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। সমষ্টির লক্ষ্মীপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকবেন বিধায়ক, সেখান থেকে পরিচালনা করবেন রাজনৈতিক কাজকর্ম। কাটিগড়া সমষ্টিতে যেহেতু 2026 সালে নির্বাচন খেলবেন, তাই বিহারায় জমি ক্রয় করেছেন তিনি। ভালো দিন দেখে বাড়ির শিলান্যাস করবেন সেখানে। 2026 সালের নির্বাচনের আগে নতুন বাড়িতে প্রবেশ করবেন উত্তর করিমগঞ্জের বিধায়ক। বিধায়ক বলেছেন, উত্তর করিমগঞ্জ সমষ্টি থেকে যেহেতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে নেই, তাই সেখানে থাকতে চাইছেন না। দূর দূরান্ত থেকে কাটিগড়ার লোকরা বিভিন্ন কাজে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এতে করে লোকদের অনেক অসুবিধার মুখে পড়তে হয়। তাই জনগণের সমস্যা দূর করতে এখন থেকে লক্ষ্মীপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকবেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। তবে উত্তর করিমগঞ্জ সমষ্টির ভোটারদের এখনই একেবারে নিরাশ করছেন না বিধায়ক। বন্ধের দিন কিংবা রবিবার বিধায়ক কমলাক্ষ করিমগঞ্জ থাকবেন বলে জানিয়েছেন। এক নাগাড়ে 3 বার উত্তর করিমগঞ্জ বিধানসভা থেকে জয়লাভ করেছিলেন কমলাক্ষ। অনেক ভোটারদের সঙ্গে তার রয়েছে আত্মিক সম্পর্ক। উত্তর করিমগঞ্জের বিধায়ক সমষ্টি ছেড়ে চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জনের মনে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিধায়কের সঙ্গে যারা বিজেপিতে যোগ দিয়েছিলেন তাদের অবস্থা কি হবে? নবাগত বিজেপি সদস্যদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে? যদিও মন্ত্রী, সাংসদ, বিধায়কদের সভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শ্রীভূমি জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত দেবকে উত্তর করিমগঞ্জ সমষ্টির যাবতীয় কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কাছাড় জেলার কাটিগড়া এবং বড়খলা সমষ্টিতে বিজেপির বিধায়ক না থাকায় সাংসদ তহবিলের অর্থ সেই 2টি সমষ্টিতে ব্যয় করতে বলেছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক তেমন কোনো পট পরিবর্তন না হলে কাটিগড়ায় কমলাক্ষ দেব পুরকায়স্থ। উত্তর করিমগঞ্জ আসনে প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য যে প্রার্থী হচ্ছেন সেটা প্রায় নিশ্চিত। তবে কাটিগড়া বিধানসভা সমষ্টি বিভিন্নভাবে উর্বর, সেই কথাটি অনেকেই স্বীকার করেন। অন্য বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে যারাই কাটিগড়া থেকে পুনরায় বিধায়ক হওয়ার স্বপ্ন দেখেছিলেন, তাদের স্বপ্ন পূরণ হয়নি। করিমগঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিহার রঞ্জন লস্কর 1991 সালে কাটিগড়া বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে 8033টি ভোট লাভ করেছিলেন। করিমগঞ্জের সাংসদ নেপাল চন্দ্র দাস 2006 সালে কাটিগড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করে 1684 ভোট পেয়েছিলেন। বদরপুরের বিধায়ক আনোয়ারুল হক 2011 সালে কাটিগড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করে 27084টি ভোট লাভ করে পরাজিত হন।
ঠিক সেভাবে কাটলিচুড়ার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী গৌতম রায় 2021 সালে কাটিগড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ৭৬,৩29 ভোট লাভ করে পরাজিত হন। অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষণ অনুসারে বিভিন্ন স্থান থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আসা প্রার্থীদের জন্য কাটিগড়া আসন খুব একটা সহজলভ্য নয়, বরং কঠিন। মূলত সেসব দিক বিশ্লেষণ করে পার্ট টাইম গেমের পক্ষপাতী নন বিধায়ক কমলাক্ষ, বরং কাটিগড়া সমষ্টির লোকদের সঙ্গে একাত্ম হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার রূপরেখা তৈরি করছেন। এলাকার লোকজন যাতে হাতের কাছে তাকে পেতে পারেন, তাই গড় পরিবর্তন করে রবিবার কাটিগড়া সমষ্টিতে চলে যাচ্ছেন বিধায়ক। বিগত সময়ে কাটিগড়া সমষ্টিতে যে জনবিন্যাস ছিল তার চাইতে বর্তমান সময়ে হাওয়া বিজেপির পক্ষে রয়েছে। ডিলিমিটেশনের ফলে সেই সমষ্টি বিজেপির অনুকূলে রয়েছে। এছাড়া 1991 থেকে 2001 পর্যন্ত টানা 3 বার কালীরঞ্জন দেব বিজেপি প্রার্থী হিসেবে সেই আসন থেকে জয়লাভ করেছিলেন। সবকিছু বিশ্লেষণ করে বিধায়ক কমলাক্ষ নির্বাচনের 1 বছর আগেই সেই সমষ্টির স্থায়ী বাসিন্দা হতে চলেছেন। তবে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে পরপর 3 বার জয়লাভের পর কমলাক্ষ দেব পুরকায়স্থ যে সমষ্টি ছেড়ে চলে যাচ্ছেন তাতে অনেকেই ব্যথিত। তাদের বক্তব্য, 5 বছরের জন্য নির্বাচিত হওয়া বিধায়ক যদি 4 বছর পর সেই সমষ্টি থেকে চলে যান তাহলে উন্নয়ন হবে কি করে? উত্তর করিমগঞ্জ সমষ্টির সমস্যা বিধানসভায় কে উত্থাপন করবেন? বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত বিধায়ক ঘনিষ্ঠদের কতটা কাছে টেনে নেবেন সেটাই এখন আলোচ্য বিষয়। অপরদিকে ডিলিমিটেশন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত ছাড়া হাইলাকান্দিতে পঞ্চায়েত ভোট হচ্ছে না। হাইকোর্টের রায় পরিষ্কার, বললেন বিধায়ক সুজাব। আদালতের পর্যবেক্ষণে নতুন করে ডিলিমিটেশনের আর্জি, গ্রুপ নিয়েও আইনি লড়াইয়ের হুমকি কাটলিচুড়ার বিধায়কের। পঞ্চায়েত নির্বাচন নিয়ে গৌহাটি হাইকোর্টের বহু প্রত্যাশিত রায় শেষমেশ রবিবার প্রকাশ পাওয়ার পর আদালতের রায় নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। হাইলাকান্দির পঞ্চায়েতের ডিলিমিটেশন নিয়ে মামলার অন্যতম নেতা কাটলিচুড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর 4 মামলাকারীকে নিয়ে সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করেছেন, 9 জিপি নয়, গত 17 ডিসেম্বরের একটি আদেশে হাইকোর্ট 9 রিট পিটিশনের উপর পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি নিয়ে যে নির্দেশ জারি করেছিল, 10 জানুয়ারির নির্দেশে ওইসব রিট পিটিশনে থাকা এলাকাগুলি বাদ দিয়ে রাজ্য সরকার কিংবা রাজ্য নির্বাচন কমিশনকে ভোটের বিজ্ঞপ্তি জারি করার অনুমতি দিয়েছে আদালত। কিন্তু কিছু সংবাদ মাধ্যমে ভুল তথ্য পরিবেশন করে শুধু 9 জিবিকে বাদ দিয়ে ভোটের ছাড়পত্র প্রদানের খবর প্রকাশিত হচ্ছে। এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার আবেদন রেখে বিধায়ক সুজাম জানান, হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচন যে আপাতত হচ্ছে না তা স্পষ্ট। আগামী 29 জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিনে আদালত কি সিদ্ধান্ত নেয় তার উপর হাইলাকান্দির নির্বাচন অনেকটা নির্ভর করবে বলে জানান সুজাম। পঞ্চায়েতের নির্বাচন নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে 30টির অধিক মামলা পড়েছে। এর মধ্যে হাইলাকান্দি থেকে গোটা জেলার 62টি জিপি ডিলিমিটেশনে ব্যাপক অনিয়ম ও এসওপি লঙ্ঘনের অভিযোগ তুলে কাটলিচুড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্করের অত্যন্ত ঘনিষ্ঠ বিডিএসএফ সভাপতি আব্দুল আহাদ লস্কর সহ অপর 3 জন, যথাক্রমে রুবেল আহমেদ লস্কর, আমির উদ্দিন বড়ভুইয়া ও শহীদুল আলম লস্কর হাইকোর্টে মামলা দায়ের করেন। টানা শুনানি শেষে গত 10 জানুয়ারি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র শইকিয়া যে 9 রিট পিটিশনের উপর গুরুত্ব আরোপ করে এগুলির অন্তর্ভুক্ত এলাকা ছাড়া বাকি এলাকায় ভোট করানোর ছাড়পত্র রাজ্য সরকারকে দেন। এর মধ্যে অন্যতম হলো আব্দুল আহাদ লস্করদের দায়ের করা মামলাটি। ফলে এর প্রেক্ষিতে হাইলাকান্দিতে পঞ্চায়েত ভোট যে ডিলিমিটেশন নিয়ে পরবর্তী আদালতের নির্দেশ ছাড়া যে হচ্ছে না তা স্পষ্ট হয়ে গেছে বলে দাবি করেন সুজাব। তিনি আরো জানান, হাইলাকান্দি জেলায় জিপির গ্রুপ নির্ধারণ ও ভোটার তালিকায় ব্যাপক অসঙ্গতির অভিযোগ তুলে খসড়া ভোটার তালিকার বিজ্ঞপ্তি বাতিল করে জিপি ভিত্তিক সমহারে ভোটার দিয়ে গ্রুপ গঠন ও বাদ পড়া ভোটারদের নাম অন্তর্ভুক্তির দাবিতে শুরু থেকেই তিনি সরব ছিলেন। পরবর্তীতে ন্যায় বিচার পাওয়ার আশায় তার 4 ঘনিষ্ঠকে দিয়ে আদালতে মামলা করার পাশাপাশি যাবতীয় খরচ বহন করে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সুজামউদ্দিন লস্কর আদালতের রায়কে স্বাগত জানিয়ে বলেন, এখন আদালতের পর্যবেক্ষণে হাইলাকান্দিতে এসওপি ও গাইডলাইন মেনে পঞ্চায়েতের ডিলিমিটেশন হবে বলে তিনি আশাবাদী। তিনি আরো জানান, আব্দুল আহাদ লস্করদের দায়ের করা মামলায় পঞ্চায়েতের ডিলিমিটেশন নিয়ে গোটা হাইলাকান্দি জেলায় যে অনিয়ম করা হয়েছিল তা তুলে ধরে ন্যায় বিচার চাওয়া হয়েছিল। তিনি জানান, জেলার 62টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 38টি জিপি বৃহৎ ও 24টি জিপি ছোট আকারের করা হয়। উদাহরণস্বরূপ, বেশি জনসংখ্যার জিপির মধ্যে আলগাপুর মোহনপুর জিপি 14,479, নারায়ণপুর 12,786, বাউয়ারঘাট 12,355। অন্যদিকে কম জনসংখ্যার জিপিগুলি হলো নিষ্কর 3,245, কৈয়ার 4,905, প্রতাপনগর 4,004। জিপিকরণে এই বৈষম্যগুলি তুলে ধরা হয়। বিধায়ক লস্কর আরো জানান, হাইলাকান্দি জেলায় পঞ্চায়েতের গ্রুপ ডিলিমিটেশনে যে বৈষম্য ও অনিয়ম করা হয়েছে এ সম্পর্কে আদালতকে অবগত করে ন্যায় বিচার চাওয়া হবে।
তিনি আরো জানান, আইনসভার সদস্য হিসেবে এত অনিয়ম দেখে তিনি বসে থাকতে পারেন না। নিজের বিবেকের তাড়নায় জেলাবাসীকে ন্যায় বিচার পাইয়ে দিতে আদালতে মামলা করেছেন। আর আদালতের নির্দেশ পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলেছেন মাধ্যমিক শিক্ষান্ত ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষার পর আগামী এপ্রিল মাস নাগাদ রাজ্যে পঞ্চায়েত ভোট হবে, ফলে হাইলাকান্দিতে এসওপি মেনে নতুন করে ডেলিমিনেশন করার যথেষ্ট সময় আছে। ফলে আদালত এই বিষয়টির গুরুত্ব উপলব্ধি করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। মামলাকারীদের পক্ষে আব্দুল আহাদ লস্কর এই মামলা চালাতে গিয়ে বিধায়ক সুজামউদ্দিন লস্করের সাহায্য সহযোগিতা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে হাইকোর্টের আইনজীবী কেপি পাঠক, এজে তালুকদার, মুস্তাফা খাদ্দাম হোসেন প্রমুখদের দক্ষতার প্রশংসা করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।